শান্তিতে মান সম্মান নিয়ে বাঁচতে দিব না। আমি কিন্তু কারোর ধরি না ভাই। আপনাদের অনেকের কাছে মনে হইতে পারে যে অমুকের ন্যাংটা ফুটেজ, অমুকের এই ফুটেজ, এগুলি কোনো না কোনো বহুত মানুষের ন্যাংটা ফুটেজ আমার কাছে আছে। আমি ছাড়ি না তো, কেন ছাড়ি না? ওই জায়গায় যা হিট না করলে। এই যে কদিন আগে কবির বকুলেরটা দেখছেন না? যখন দেখাই তখন আইসা ভাই দেখানোর, যখন বলি যে কালকে ছাড়বো তখন আইসা সব হাতে পায়ে ধরে, ভাই এটা দিয়ে না, ভাই এই বলে ওই বলে। আমি তো এই আপনাদেরকে ওয়ার্নিং বহু আগে দিয়ে রেখেছি, ছাড়বো না তো। আপনারা যারা প্রথম আলো, ডেইলি স্টার এই জায়গায় যেতে না করেছিলাম, এই আন্দালিত রহমান পার্থ আছে না, আমি যেইখানে পাবো, যেই অবস্থায় যেই জিনিস পাবো ছেড়ে দেবো বলে রাখলাম। পার্থ ভাই দেখবে হয়তো, পার্থ ভাই মাঝখানে ফোনও করছিলেন, আমি এর আগেও একবার বলেছিলাম, উনি আমাকে ফোন দিয়েছিলেন, ইলিয়াস তুমি আমার এমনি বললা। আমি বলছি তো ভাই, আপনি প্রথম আলো গেছেন না, এই যে রুমিন ফারানা, অনেক ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু পাইলেই সার্চ করে দিব, সুযোগ পাইলেই সার্চ করে দিব, কারণ প্রথম আলোতে গিয়েছিলেন। যারা যারা গিয়েছেন, এই যে আসিফকে দেখছেন না, আসিফকে কিন্তু খুব পছন্দ করতাম, আসিফের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, ছাড়ি নাই কেন? কারণ প্রথম আলোতে গিয়েছেন। প্রথম আলো, ডেইলি স্টার ইন্ডিয়া, এই জায়গায় কোনো ছাড় নাই। আওয়ামী লীগেরও ছাড়বো, কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার ইন্ডিয়ার সাথে কানেকশন, বহুত আওয়ামী লীগের আছে যারা কিনা ইন্ডিয়ার সাথে কানেকশন নাই, ইন্ডিয়ার ব্যাপারে যাদের একটা আলাদা মতাদর্শ আছে, তাদের ব্যাপারে মাপ আছে। কিন্তু ইন্ডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, উদিত চিফ, ছায়ানট, ওই সিপিবি, এগুলোর ব্যাপারে কোনো মাপ হবে না। যারে যখন যেইভাবে পাওয়া যাবে সেইভাবে উলঙ্গ করে দেওয়া হবে, যেই ভিডিও পাওয়া যায় ওইটাই উলঙ্গ করে দেওয়া হবে, কোনো মাপ নাই, একদমই মাপ দেওয়া হবে না। অতএব আবারও ওয়ার্নিং দিচ্ছি, এখান থেকে সরে আসতে হবে। বাংলাদেশে এই ছোট্ট করে নিউজ করবেন, ওই বিবিসির বালের নিউজ আর ওই টিভিএনের নিউজ বাল করে আপনি আবার জঙ্গি হামলার করবেন, চ্যানেলের জিল্লু টিল্লু মিলা, ওই বাল বাংলাদেশে মানুষ আর খাবে না। বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশে জঙ্গি যারা ছিল তাদেরকে বিএনপি জামায়াতি সাইজ করে দিয়ে গিয়েছে। এরপরে যা হয়েছে সবকিছুই এই এই যে শায়েক আব্দুর রহমান, বাংলা ভাই, এদেরকে মারার কারণে ভারতের যে পরিকল্পনা সেটা যেহেতু বাস্তবায়ন করা যায় নাই, বিএনপি যেহেতু সেটাকে করতে দেয় নাই, এই কারণে এখন ভারতের পদে আগুন ধরেছে। এখন ভারত নানানভাবে এই বিভিন্ন জায়গায় বোমা হামলা, এই সেই নিজেদের সংগঠনের এগুলো নিজেরা করে তারপরে এই দেশে আলেম সমাজকে, এই দেশকে পৃথিবীর কাছে জঙ্গি রাষ্ট্র হিসাবে বানাইতে চেয়েছে। খোদাবক্স চৌধুরী এখন, যিনি চিন্ময়কে আটক করলেন, সেই ডিবি প্রধানকে সরানোর জন্য তিনি উঠে পড়ে লেগেছেন। এবার আপনারাই বিচার করে দেখেন। প্রথম কথা হচ্ছে মেঘনা আলম, এটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার। কারণ মেঘনা আলম কাকে ব্ল্যাকমেল করেছে? সৌদি রাষ্ট্রদূতকে। সৌদি রাষ্ট্রদূতের কাছে 5 মিলিয়ন টাকা চেয়েছে। 5 মিলিয়ন টাকা আসলে ডলার কেউ আসলে এইভাবে চাঁদাবাজি করে না। তিনি, পুলিশের কাছে এখন পর্যন্ত যে তথ্য, পুলিশ কনফার্ম হয়েছে $1.2 মিলিয়ন সেই ব্যক্তি দিতে রাজি হয়েছিল। তারপরে তিনি অনর $5 মিলিয়ন তার লাগবে। এরপরে বাধ্য হয়ে সৌদি সে রাষ্ট্রদূত পুলিশের দ্বারস্থ হন এবং কমপ্লেন করেন। সেই কমপ্লেনের ভিত্তিতেই মেঘনা আলমকে করা হয়। তো আমরা দেখেছি যে আসিফ নজরুলেরও খুব কষ্ট লেগেছে, মেঘনা আলমকে কেন এত দ্রুত আটক করা হলো। তিনি বক্তব্য দিয়েছেন তাকে যথাযথ আইন মেনে তারপরে তাকে আটক করা হয়নি। আসিফ নজরুল এখন সবখানে খুব আইন খুঁজেন, শুধুমাত্র তিনি যে পদটাতে বসেছেন সেইখানে বেআইনি ভাবে বসে। তো এখানে যেটা আসিফ নজরুলের এই বক্তব্যের পরে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে যদি কোনো বিপদে পড়ে, সৌদির সাথে বাংলাদেশের যদি কোনো সমস্যা হয়, সম্পর্কে যদি কোনো ধরনের খারাপ কোনো পর্যায়ে পৌঁছে, সেটাতে লাভবান হবে কারা? বাংলাদেশের সাথে সৌদি আরবের বিশাল শ্রমবাজার, সেই শ্রমবাজার যদি ধ্বংস হয় তাহলে বাংলাদেশের শ্রমবাজার যদি পাঠানো যদি বন্ধ হয়, ভারত সেই সুযোগ নিবে, পাকিস্তান সেখানে লোক পাঠাবে, শ্রীলঙ্কা লোক পাঠায়। তাহলে আপনাদের বুঝতে হবে যে কাদের হয়ে তারপরে মেঘনা আলম এই সৌদি রাষ্ট্রদূতকে এভাবে জিম্মি করতে চেয়েছে, তাদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করতে চেয়েছে। $1.2 মিলিয়ন, মেঘনা আলমের মতো একজন মানুষ, খাট যোদ্ধার জন্য অনেক টাকা। তো তাদের মতো এই ধরনের এই আপনার কি বলে নিষিদ্ধ পল্লীর এরা আপনার $1.2 মিলিয়ন নেয় নাই, তাকে 5 মিলিয়নই দিতে হবে, এর জন্য প্রেশার দেওয়া তাদের সাথে, এটা কেন করা হয়েছে? এটা করার একমাত্র কারণ, যারা ভারতীয় চর এখনো পর্যন্ত এই সরকারের ভেতরে আছে তাদের হয়েই তারা কাজ করছে এবং তাদের কারণেই সৌদির সাথে আমাদের সম্পর্ক নষ্ট করতে চায়। এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম, শুধু এতটুকু বলি যে আমরা মনে করি যে ডিবি প্রধানের সবচাইতে বড়, যদি কারো কাছে কোনো সমস্যা থাকে, ডিবি প্রধানের ব্যাপারে কোনো কমপ্লেইন থাকতে পারে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি আমার জায়গা থেকে আমার যে সমস্যা ডিবি প্রধানের, মনে করেন ডিবি প্রধানের যদি নাকি কেউ কোনো সমস্যা পেয়ে থাকে, ডিবি প্রধানের জায়গায় আরেকজন আসবে, একজন আল্লাহ নিজে দুনিয়ায় পাঠাবেন,
নব্বত নিয়ে আসবেন আর তিনি এসে ডিবি প্রধানের পদে বসবেন, এরকম একজন যদি পান তাহলে বসায় দেন। কিন্তু ডিবি প্রধানকে আমি জাজ করি যেটা দিয়ে, সেটা হচ্ছে এই ডিবি প্রধান তিনি, যিনি কিনা চিন্ময় এই কৃষ্ণকে আপনার আটক করেছে। ভারতীয় দূতাবাস, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গা থেকে চাপ দেওয়ার পরেও এই চিন্ময়কে এই ডিবি প্রধান আটক করেছেন। সেই ঘটনার পর থেকে ডিবি প্রধানের ছেলেমেয়েরা এখন পর্যন্ত স্কুলে যেতে পারেন না। এই ঝুঁকিগুলো তো তারা নিয়েছে। মেঘনাকে তো আটক করেছে, 2 দিন আগে মোর্শেদকে আটক করেছে তো 2 শতাধিক এমপি, মন্ত্রী, সাবেক সচিব, সাবেক ভিআইপি লোকজনকে আটক করেছে এই ডিবি প্রধান থাকা অবস্থায়। তো এটা জানিয়ে রাখলাম আর কি, দেশের মানুষের জানা উচিত। আমাদের কথায় হয়তো অনেক কিছু হবে না, আমরা বলাতে হয়তো অনেক সময় উল্টোটাও হবে, আপনাদের জানিয়ে রাখলাম। এটা জেনে রাখা উচিত যে কারা কি করছে, কারা সরকারের ভেতরে কি চাচ্ছে। সেটা কয়দিন পরে দেখবেন যে চিন্ময় ছাড়া পেয়েছে, হ্যাঁ। এবং গত 2 দিন আগে আপনারা দেখেছেন যে ওই যে সাজ্জাদের স্ত্রী, যিনি কিনা ফেসবুকে এসে সরাসরি আসিফ নজরুলের আইন মন্ত্রণালয়ের সবার গালে চর মেরেছিল যে টাকা দিয়ে তারপরে সে বের হয়ে আসবে, তার সেই মহিলা কিন্তু কয়েকশো সিরিয়াল ওভারটেক করে তারপরে তার শুনানি করিয়ে তিনি বের হয়ে গিয়েছেন। এগুলো হচ্ছে দেশে। তো আমার লাইভের আজকের অংশটা আসলে এইটা না, আমি যে বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম আজকে সেটা হচ্ছে বিডিআর। তো বিডিআর এর বিষয়টা নিয়ে আমি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম যে সেনাবাহিনী যদি মনে করেন যে বিডিআর এর, আমি মনে করি না যে বিডিআর এর এই যে জামিন শুনানিটা বন্ধ হয়ে আছে, এটা মানে কোনো জজ বা এই মানে বিচারের সাথে সংশ্লিষ্ট যারা তারা করছে বলে আমার মনে হয় না। তাদেরকে কোনো একটা জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে যাতে জামিন আদেশটা দেওয়া হচ্ছে না। আমি আপনাদেরকে একটা জিনিস মানে একদম ছোট করে জানিয়ে রাখি, আপনাদের বুঝতে সুবিধা হবে। বিডিআর এর যে সদস্যরা যাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে, এই ব্যক্তিদের ভেতরে মনে করেন আমরা শেখ হাসিনার বিচার মানি অথবা শেখ হাসিনার বিচার মানি না। আমি দুইটা দিকেই 2 যুক্তিতে আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনাদের যেটা মনে হয় আপনারা সেটা জবাব দিয়েন। প্রথম হচ্ছে, আমি শেখ হাসিনার বিচার মানি না। যদি বিচার না মানি, শেখ হাসিনাকে যদি আমি বিশ্বাস না করি, তাহলে শেখ হাসিনার সময়ে যারা আটক হয়েছে তারাও নির্দোষ। একবারে মানে খুব সহজ ভাষায়। আচ্ছা, মনে করেন তারা নির্দোষ না সবাই, কেউ কেউ হয়তো দোষী আছে। আচ্ছা, সেইটাও নতুন করে তো তদন্ত হতে হবে। সেই তদন্তের জন্য একটা কমিশন তৈরি করা হয়েছে। সেই কমিশনটা কাজ করছে। আমার বিশ্বাস কমিশন ভালো একটা রিপোর্টই দিবে। এখন এই কমিশনের রিপোর্ট দেওয়ার সময়টাতে সেই মানুষগুলোকে জামিন দেওয়া যেত 16 বছর। আপনি তো জানেন না তারা অপরাধী কি অপরাধী না, মানে 50-50। শেখ হাসিনার সময় এরা কিছু মানুষ অপরাধী থাকতেও পারে, নাও থাকতে পারে, তার মানে 50-50। 16 বছর জেল খাটলো। তাহলে 16 বছর জেল খাটে মানুষগুলোকে আপনি কয়টা দিন বাইরে রাখতে পারতেন, এরপর আবার ধরে নিয়ে ফাঁসি দিয়ে দেন। যদি কমিশন যদি বলে যে তারা আসলে অপরাধী, তাদেরকে ফাঁসি দিয়ে দিতেন। আচ্ছা, তাদের কাউকে ছাড়লেন না। এখন নতুন করে বিচারের মনে করেন শুনানি হইলো, এই পক্ষ ওই পক্ষ শুনানি শেষে আপনি জামিন আদেশটা দিবেন। এই জামিন আদেশ দেওয়ার কথা আজ থেকে 3 মাস আগে বলা হইলো। এরপরে বিচারকের একদিন পাতলা পায়খানা, একদিন পিরিয়ড, একদিন এক এক জিনিস হচ্ছেন ওনার। এই বিচারকের এক এক সময় এক এক অসুস্থতা নিয়ে তিনি ঠিক শুনানির আগের দিন মানে শুনানির দিন সকালবেলা জানিয়ে দিচ্ছেন যে তিনি আসতে পারবেন না, তিনার পাতলা পায়খানা হয়েছে। বাংলাদেশে 5 তারিখের পরে এই বিডিআর এর সাথে যে মস্করা করা হচ্ছে, এই মস্করা আর কোন সেক্টরে করা হয় নাই। এত মস্করা আর কোথাও করা হয় নাই। আপনি মনে করেন শেখ হাসিনার বিচার আপনি মেনে নেন, মেনে নিয়ে তারপর তাদেরকে আটকায় রাখছেন, কারণ শেখ হাসিনা বলেছে, শেখ হাসিনা আপনাদের আম্মা হয়, আপনার আম্মার কথা শুনে আপনি তাদেরকে জেলখানায় রাখবেন। আচ্ছা, শেখ হাসিনা বলে গিয়েছিল যে এইখানে খালাস, পেয়েছে যে কজন, 278 জন প্রায়। এই যে 278 জন খালাস পেল, আচ্ছা খালাস পাওয়ার পরে তাদেরকে আপনি কোন আইনে আটকে রাখছেন? তাদেরকে তো ছাড়বেন। মনে করেন আপনি শেখ হাসিনার বিচার মানেন, সেই মানুষগুলোকে ছাড়েন। সেগুলোর মধ্যে মনে করেন আপনি ছাড়বেন না, সেখান থেকে অর্ধেক ছাড়লেন, 177 জন 178 জনকে ছাড়লেন। বাকি লোকগুলি কি সমস্যা করলো? কোন কারণে আপনি তাদেরকে আটকায় রাখলেন? এর মাঝখানে 3-4 জন বিডিআর এর সদস্য মারা গেল। এই মৃত্যুর দায় আপনি নেবেন?
আমি ফেসবুকে ওই দিন যখন কিনা 10 তারিখে দেখলাম যে তাদের এই জামিন আদেশটা হবে না, এত খারাপ লাগলো, বিশ্বাস করেন। মানে মাঝে মধ্যে মাথা এত গরম হয়ে যায় যে যা মনে চায় তাই বলে ফেলি। তো সেনাবাহিনী তো বুঝেন না, কেয়ার করার ব্যাপার আছে, তো এরা তো বিশাল পাওয়ারফুল, এদের কোনো পাপ নাই। সেনাবাহিনী পৃথিবীতে, বাংলাদেশের সেনাবাহিনী বিশেষ করে এরা আসছেন, এরা আল্লাহর থেকে এক একজন জান্নাতের সুসংবাদ নিয়ে আসছেন। এই নিয়ে এসে তারপরে আপনার দুনিয়ায় কয়দিন থাকবেন, আবার জান্নাতে চলে যাবেন। এটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী, আর এদের কোনো পাপ নাই। আজকে কিছু কথা বলি, বলে তারপরে বাকি কথা যারা যারা সাক্ষী প্রমাণ প্রমাণ এদেরকে সহ তারপরে আপনাদের সামনে নিয়ে আসব। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা যারা আমার প্রথম পর্বটা দেখেছেন, সেখানে আমরা একটা জায়গা থেকে শুরু করেছি, পেছনের একটা জায়গা বাদ দিয়ে পরের আরেকটা জায়গা বাদ রেখে মাঝখানের একটা জায়গা আপনাদেরকে শুনিয়েছি। আপনাদের কারো কি মনে হয় যে বিডিআরের সৈনিকেরা পিলখানা হত্যাকাণ্ডের সময় তাদের যে আচরণ দেখিয়েছে, আমরা তো দেখেছি, মানে একেবারে বিদ্রোহ যে হয় নাই তা তো না, পিলখানায় সেদিন বিদ্রোহ একটা হয়েছে। বিদ্রোহ উস্কে দিয়েছে কারা, বিদ্রোহের আগে পরে কি করার পরিকল্পনা ছিল, কারা কি চেয়েছে, এটা পরের কথা, কিন্তু বিদ্রোহ তো একটা হয়েছে, এটাও সত্যি কথা। আপনার সেদিনের ফুটেজগুলো যদি দেখেন, অনেক বিডিআরের সৈনিক তারা অনেকে মুখ খুলে রেখেই কথা বলেছেন। তো ভারতীয় বাহিনী হলে তো আর মুখ খুলে কথা বলতো না, যারা কিনা এসে ওই যে পিক আপে করে এসে গুলি টুলি করে চলে, তাদের সবারই মুখ ঢাকা, তাদের চেহারা কেউই চেনে না। তো যারা কিনা মুখটুক খুলেই তারপরে প্রতিবাদ করে, এবং সেই প্রতিবাদগুলো তাদের কি, অপারেশন ডাল ভাত, তারপরে বিডিআর এই সেনাবাহিনীর অফিসারদের অনেকের বউয়ের ব্যাপারে কথা বলেছে, বউদের পেন্টি ধোয়াইতেও বিডিআর কে ইউজ করা হয়, এরকম মানে অভিযোগও আছে। কিছু হইতে না হইতে পাশার মধ্যে লাথি মারা, গালাগালি করা। সেনাবাহিনীর অফিসার এগুলো যারা জান্নাত থেকে এসেছেন, আবার জান্নাতে উঠা যাবে। বিডিআর এর সৈনিক গরিব মানুষ, কয় টাকা বেতন পায়, তাদেরকে অপারেশন ডাল ভাতে আপনারা নিয়ে গিয়েছিলেন, ওদের টাকা দিয়েছিলেন? সে টাকা ফেরত দেওয়া হয়েছিল? পিলখানার যে ঘটনা, ওই ঘটনার দিন পর্যন্ত তাদেরকে টাকা পয়সা দেন নাই, কিছুই দেন নাই, ক্ষোভ তো তাদের ছিল। আচ্ছা, এখন ওনারা বিডিআর এর দোষ দেয়। বিডিআর এর যে দোষ দিবেন, বিডিআর এর আপনার যে সিকিউরিটি সেল আছে, তারা কিন্তু আপনার এই তথ্য জানিয়েছিল যে বিডিআর এর কিছু সদস্য এরকম এরকম তারা বিদ্রোহ করবে, তারা এরকম পিলখানার দরবারের দিন এই করবে। জানানোর পরে সেনাবাহিনী কিছু করে নাই। কারণ কি? কারণ ওই যে যেই পক্ষটা আপনার এগুলো করতে চেয়েছে, সেনাবাহিনীর ওই অফিসারগুলো তাদের সাথে, কারণ তাদের সাথে কে কে সম্পৃক্ত বলি আপনাদের। কর্নেল মুজিব, আমরা তো স্যাড মিউজিক লাগায়া কর্নেল মুজিব টুজিব, তারপরে বিডিআর এর যিনি ডিজি আছেন শাকিল সাহেব, শাকিল, আমি আমি আপনাদেরকে ভাই বহুবার সময় দিয়েছি, বহুবার বলেছি যে এইসব কথাবার্তা বলবো না, বলতে চাই না, আপনারা আপনাদের কাজ করেন নাই। আপনারা যদি মনে করেন যে বিডিআর এর লোকজনের সব ফাঁসি দিয়ে দিবেন, ফাঁসি দিয়ে দেন, যান, আপনাদের যা মনে চায় করেন। এই কর্নেল মুজিবের স্ত্রী, এমন কোন ধান্দাবাজি নাই যেটা সে করে না। যেই কর্নেল শাকিল, মেজর জেনারেল শাকিল বিডিআর এর ডিজি, তার স্ত্রী পিলখানার ভেতরে মদ নিয়ে মাতাল হয়ে এক এক দিন এক একজনের সাথে উলঙ্গ হয়ে পড়ে থাকতেন। বিডিআর এর টাকা পয়সা আত্মসাতের সাথে এই মেজর জেনারেল ডিজি শাকিল তিনি জড়িত। 600 কোটি টাকা পাচার হচ্ছিল বিমানবন্দরে, সেই টাকা ধরেন, ধরার পরে সেই টাকা আবার ফের বিমানবন্দর কাস্টম যখন কিনা ইমিগ্রেশন যখন তাদেরকে ধরার পরে এই জেনারেল মঈন সরাসরি হস্তক্ষেপ করেন, হস্তক্ষেপ করে সেই টাকা নিয়ে আসেন, বিমানবন্দরকে বলে আসেন এটা মিডিয়া টিডিয়া কোথাও করার দরকার নাই, এটা সেনাবাহিনীর টাকা, আমরাই পাঠাচ্ছিলাম, এটা নিয়ে আমরা দেখছি। সেই টাকা নিয়ে তারপরে দরবার হয় হচ্ছে কক্সবাজারের এক হোটেলে। সেই হোটেলে সেনাবাহিনীর অফিসারদের ভেতরে হাতাহাতি পর্যন্ত হয়েছে। সবশেষ সেই টাকা আর বিডিআর এর ডিজিকে দেওয়া হয় নাই। সেই টাকা আত্মসাৎ করে মঈন, কর্নেল মুজিব, তারপরে লেফটেন্যান্ট কর্নেল ওর নাম কি শামস, এদের একটা গ্রুপ মিলে তারপরে এদেরকে হত্যা করে। এই গ্রুপটার সাথে যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটাকে কাজে লাগিয়েই ভারত দেখলো যে এই যে এদের মধ্যে একটা লেগেছে, সো এটা একটা সুযোগ, এটা কাজে লাগানো যায়। তখন এই কর্নেল মুজিব, যে মুজিবকে মারা হয়েছে, এই মুজিব কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত।
সে জানতো এদেরকে হত্যা করা হবে, কিন্তু তাকে যে হত্যা করা হবে সেটা সে জানতো না। কারণ ভারত ওদের ভেতরে দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তারপরে দুই পক্ষের ভেতরে আপনার ঢুকে গিয়েছে। এখন ঢুকার পরে ভারত চায় যে আরো অনেককে হত্যা করা হোক, তাদের তো আরো কিছু ওই যে রৌমারি কিছু জায়গা আছে না, সেগুলো তারা চায় যে ও তাদেরকে এখানে আনা হোক, তাদেরকে নিয়ে এসছে। ঠিক পিলখানার হত্যাকাণ্ডের 2 মাসের ভেতরে আপনি দেখবেন যে যেই পদায়নগুলো করা হয়েছে, ট্রান্সফারগুলো করা হয়েছে, এখান থেকে অনেককে সরানো হয়েছে, অনেককে ঢুকানো হয়েছে। কর্নেল গুলজার সহ আরো অনেক দেশপ্রেমী যেসব অফিসার আছে তাদেরকে এখানে ঢুকানো হয়েছে। এটা হচ্ছে ভারতের পলিসি, ভারতের পরামর্শে এটা করা হয়েছে। আর কর্নেল মুজিব এই পুরো কনস্পাইরেসি যেটা হয়েছে, আপনার বিডিআর এর যে সোলজাররা ছিল তাদের সাথে, তারা একটা কনস্পাইরেসির সাথে ছিল। তারা কিসে ছিল? তাদেরকে বলা হয়েছিল যে পিলখানায় একটা বিদ্রোহ হবে, দরবার শুরু হবে, দরবার শুরু হওয়ার পরে তোমরা যাবা, গিয়ে তারপরে বলবা যে আমাদের এই দাবি, এই দাবিগুলো মানতে হবে, না মানলে আমরা ডিজিকে মেরে ফেলবো, অফিসারদের একটাও যেতে দিব না। ব্যারিস্টার তাপসের বাসায় একটা মিটিং হয় 2008 সালে নির্বাচনের আগে। সেই মিটিং এর ভেতরে শেখ হাসিনা নিজে তাদের সাথে ফোনে কথা বলেছেন এবং এই বিডিআর এর যে সদস্য তাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমরা যা আমাদের এই তাপস এবং নানক যে আদেশ দিবে তোমরা এই আদেশ অনুযায়ী কাজ করবা। আমি যখন কিনা তোমরা বিডিআর এর ডিজিকে ধরবা, গান পয়েন্টে নেয়ার পরে আমি তারপরে কিছুক্ষণ পরেই যাবো পিলখানায়, গিয়ে তোমাদের সব দাবি দাওয়া মেনে নিবো এবং এই বিডিআর এর অফিসারদেরকে আমি সাথে করে নিয়ে আসবো। এরপর থেকে তোমরা স্বতন্ত্র একটা বাহিনী হবা, এখানে আর্মির অফিসারদের আর কোনো থাকবে না। এই মূলা ঝুলিয়ে তাদেরকে আশ্বস্ত করা হয়। তো বিডিআর কি জানে? বিডিআর জানে এখানে কোনো রক্তপাত হবে না, কিছু হবে না, যেহেতু কোনো অফিসারের কাছে কোনো অস্ত্র থাকবে না। বিডিআর এর সদস্য একটা অস্ত্র নিয়ে যেয়ে তাদেরকে জিম্মি করবে, তাদেরকে শেখ হাসিনা এসে নিয়ে যাবে, দাবি দেওয়াই হবে, বিডিআর এর অধীনে বিডিআর চলবে। এই হচ্ছে বিডিআর জানে। বিডিআর কে কিন্তু কোনো হত্যা কাণ্ড, কোনো কিছুর ব্যাপারে তাদেরকে জানানো হয়নি এবং বিডিআর এর কেউ এটার ব্যাপারে জানে না। জানে কারা? এই কর্নেল মুজিব সহ এই কয়েকটা, এই যে শামস টামস, এরা জানে। এখন এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য হচ্ছে ওই যে আপনার এই যে 600 কোটি টাকা অপারেশন ডাল ভাতের মেরে দেওয়া যে টাকা, সেই টাকা নিয়ে দ্বন্দ্ব, যাতে বিডিআর এর ডিজি সহ এরা যাতে এটা দাবি করতে না পারে, এটা নিয়ে যাতে আর কোনো ঝামেলা না করে, পুরো টাকাটা তারা আত্মসাৎ করার জন্য একে মারতে হবে। এখন এটা হচ্ছে এদের টার্গেট। আর ইন্ডিয়ার টার্গেট হচ্ছে যেসব অফিসাররা আসলে দেশপ্রেমিক, যারা কিনা রৌমারি সহ পাদুয়া বিভিন্ন জায়গায় ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছে, ভারতের ইন্টারেস্ট যারা বাংলাদেশে বাস্তবায়ন হইতে দেয় না, এই ধরনের অফিসারদেরকে আপনার হত্যা করা হচ্ছে ভারতের প্রক্রিয়া এবং এটার মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করা হবে, যার মাধ্যমে এই গত 15 বছর বাংলাদেশ শাসন করেছে ভারত। তো এই দুই পক্ষের মিলে আপনার যে পরিকল্পনা, সেটার বাস্তবায়ন হয়েছে হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের দিন। এখন মুজিবকে কেন মারা হলো? মুজিবকে মারার কারণ হচ্ছে মুজিব তো জানে এই যে এই ঘটনাগুলো ভারত এবং এই যে পক্ষের সাথে তো যোগসাজশ করিয়ে দিয়েছেন তিনি, যে কারণে মুজিব যদি বেঁচে থাকে তাহলে তো এটা বের হয়ে যাইতে পারে, এটা নিয়ে যদি, এই যেমন আজকের যে ঘটনা, আজকে যদি মুজিব বেঁচে থাকতো, মুজিব আটক হতো। মুজিব যদি আটক হইতো তখন মুজিব তো সব বলে দিত যে ভারত এইভাবে এইভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল, আমরা এই করেছি। যেই কারণেই মুজিবকে মেরেছেন। এবং মুজিবকে কারা মারলেন? ওই যে আপনাকে যেটা বললাম শুরুতেই, যে পিক আপে করে যারা মুখোশ পরে এসেছিল, এরা হচ্ছে মূল কিলার গ্রুপ। এই গ্রুপটাকে দিয়ে মারা হয়েছে, তাদেরকে কিছুক্ষণ পরেই আবার ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা প্রফেশনাল এই গ্রুপটা, যাদের গুলিতে অনেক বিডিআর এর সদস্য আহত হয়েছেন, মারা গিয়েছেন। বিডিআর এর কিন্তু সেদিন 9 জন মারা গিয়েছেন, এটা কেউ বলে না। 9 জন বিডিআর এর মারা, তারা কেন মারা গেলেন? তারা তাদেরকে বাঁচাতে গিয়েছিলেন। এবং ওই যে ওই গ্রুপটা যারা কিনা মারতে এসেছিল, তারা তো সবাইকে চেনেও না, যারা গুলি করেছে, যারা যারা ছিল সবাইকে মেরে ফেলেছেন। আচ্ছা, তার মানে হচ্ছে বিডিআর এর ভেতরে একটা ক্ষোভ ছিল, যেই ক্ষোভের কারণেই তারা চেয়েছিল আর্মি অফিসার যেন এখানে না থাকে। তাদের সেই ক্ষোভ কি শোনা হয়েছে এখন পর্যন্ত? তারা যে অভিযোগগুলো করেছে সে অভিযোগগুলো কি সব মিথ্যা কথা? যদি মিথ্যা না হয় সেটার জন্য কিচ্ছু করা হলো না। তাদের পোশাক পাল্টাইলেন, তাদের নাম পাল্টাইলেন, তাদের জেলে নিলেন, ফাঁসি দিচ্ছেন, মেরে ফেলছেন, নির্যাতন করে মারলেন। আমি গ্যারান্টি দিয়ে বললাম, বাংলাদেশের প্রতিটা মানুষকে, আপনার এলাকায়, আপনার বাড়ির আশপাশে, আপনার জেলায়, আপনার পরিচিত কোথাও যদি শোনেন বিডিআর এর কোনো সদস্য আছে যিনি জেল খেটেছেন, গিয়ে দেখেন সবার এই পায়ের কোমরের নিচে যদি আপনি যান, সবার পায়ের এই 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 হাড়ের ভেতর দিয়ে ড্রিল মেশিন ঢুকানো হয়েছে। যান সবার কাছে যায় দেখেন, আপনাকে দেখাবে। আমার কাছে অনেকগুলো ছবি আছে। এই সোশ্যাল মিডিয়ার যে রেস্ট্রিকশন, এগুলোর কারণে এগুলো দেখানো যাবে না। এরকম অবস্থা, মাংস কাটা কেটে সেটার ভেতর ঢুকে অন্তত 50 ভাগ
বিডিআর এর সদস্য তাদের যৌন শক্তি শেষ করে দেওয়া হয়েছে এই আর্মিরা নির্যাতন করে। তাদের কোনো বিচার হবে না? আপনারা সব সই হয়ে গেলেন, আপনাদের নিয়ে কিছু বলা যাবে না। আমি ইলিয়াস যতদিন বেঁচে আছি, যতদিন বলতে পারবো মুখ দিয়া, ততদিন এগুলি বলে যাব। আপনারা মনে করার কোনো কারণ নাই যে আপনারা বিশাল বাল ফালানো কিছু হয়ে গেছেন, যে আপনারা যা মনে চায় তাই করবেন, আপনাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না। আপনারা নিজেদের দোষ ঢাকার জন্য আজকে এই বিডিআর এর এই নিরীহ সৈনিকদেরকে আপনারা মারছেন। খোঁজ নেওয়া যায়, দেখেন কেন এই কথাগুলো কেন বলি। আমার তো এখন সরকারের সাথে আসলে এই সেনাবাহিনী এত প্রভাবশালী, এদের সাথে তো এই দ্বন্দ্ব বাঁধানোর দরকার নেই। আরে ভাই, এখান থেকে বের হইতে পারি না। আপনি এই পরিবারগুলোর কাছে যান, পরিবারগুলোর অবস্থা দেখেন। এক একটা পরিবার না খায় মরছে, বউ নাই, বাবা মা মারা গিয়েছে, ভাই বোন খবর নেয় না, জেলখানায় কোনো খোঁজ নাই, ওষুধ খাওয়ার পর্যন্ত কোনো ব্যবস্থা হয় না এই জেলখানার ভেতরে। গত 5 তারিখের পর থেকে তাদের সাথে কিছুটা নমনীয় অবস্থায় আছে জেল কর্তৃপক্ষ। এর আগে তাদের চিকিৎসা হইলে এমন ভাবে তাদের চিকিৎসা প্রক্রিয়া নেওয়া হইতো। ওইখানে একজন ডাক্তার ছিল, এই ঘটনার সাথে হাসপাতালের যে চিকিৎসক তাদের চিকিৎসা দেয় নাই, সে দায়ী। এই হাসপাতাল এই এই 25 তারিখের পর থেকে যত কয়জন আপনার বিডিআর এর মারা গিয়েছে, এদেরকে যে ডাক্তারের সার্টিফিকেট, আপনার পোস্টমর্টম সার্টিফিকেট, এদেরকে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হইতো, যে হাসপাতালে নিয়ে যাওয়া হইতো, সব কয়টা এই কিলিং এর সাথে জড়িত। এগুলো কমিশনের তদন্তে বেরিয়ে আসবে। আপনারা বাঁচতে পারবেন না, তো আপনারা চাইলেও বাঁচাইতে পারবেন না। আর আমার কথা হলো যে ভাই, আরে ভাই, আপনারা সেনাবাহিনী, আপনারা তো দেশপ্রেমিক, আপনারা অনেক ভালো, দুদকের চাই অনেক ভালো, পুলিশের চাইতে অনেক ভালো, বিজেপির চাইতে অনেক ভালো, অনেক ক্ষেত্রে আপনারা অনেক ভালো। আমরা আপনাদেরকে ভালোবাসতে চাই। আপনারা কি চান? আপনারা আসলে মানুষের ভালোবাসা পাইতে চান। আপনাদেরকে বারবার বলা হচ্ছে, আপনি এই দায় নিচ্ছেন কেন? আপনি তো পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত না, আপনি তাদের টর্চার করেন নাই। আপনারা এখন যে অফিসার গুলো আছেন, ওয়াকার থেকে শুরু করে এখন এই যারা আছেন, আপনারা তো এটার সাথে জড়িত না। তো সমস্যা কি? আপনারা এটা দায় নিচ্ছেন কেন? আপনারা সেনাবাহিনীর সবাইকে বাঁচাইতে চাচ্ছেন কেন? আপনারা সেনাবাহিনীর কিলারদেরকে বাঁচাবেন, আপনারা এই যারা সেনাবাহিনীর অফিসারদেরকে যারা গুম করলো, জেলে পাঠাইলো, বিদেশ পাঠাইলো, চাকরিচ্যুতি করলো, তাদেরকে বাঁচাইতে চান কেন? আপনাদের এখন যারা আছেন, তারপরে আপনাদেরকে নিয়েও কিছু বলা যাবে না, সেই দিন বাংলাদেশে নাই তো। আপনারা সেনাবাহিনী নিয়ে কিছু বললে আপনি উঠায় নিয়ে যাবেন, সেই দিন নাই ভাই। এখন বহু মাধ্যম আছে যে মাধ্যমে মানুষ এগুলো বলে ফেলবে। সো এখান থেকে বাঁচতে পারবেন না। আপনাদেরকে আমি বৃহস্পতিবার যখন এটা হলো, আমি বললাম যে রোববারের ভেতরে তাদের কি করবেন। আপনি জামিনাদেশ দিচ্ছেন না। আরে ভাই, একজন আইনজীবীর কাছে জিজ্ঞেস করেন, ন্যূনতম আইন সম্পর্কে যেমন এরকম একটা মানুষের কাছে জিজ্ঞেস করেন, একটা মানুষের জামিন আদেশ দেওয়ার জন্য 3-4 মাস তাদেরকে ঘুরানো যায় কি না। একজন আইন সম্পর্কে মিনিমাম ন্যূনতম জ্ঞান যারা আছে, আপনি জিজ্ঞেস করেন একজনের কাছে, এটা করা যায় কিনা। আপনি তাদেরকে আটকায় রাখতেছেন কিসের জন্য? কাদেরকে বাঁচাইতে চান? 7 মাস 8 মাস হয়েছে বিডিআর এর জন্য এই দেশ স্বাধীন হয় নাই। আপনার কি বিশ্বাস হয় না? আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে, যতটুকু এদের ব্যাপারে জেনেছি, এই এই মুহূর্তে জেলখানায় যে মানুষগুলো আছে, যদি কম হয়, যদি একদম কমও হয়, 80% মানুষ নির্দোষ, একদম নিষ্পাপ, কিচ্ছু জানে না। এবং কত শুধু নিষ্পাপ যে তা না, এরা প্রচন্ড কি বলবো, যে মানে অন্যায়ের সাথে মানে কোনো ধরনের আপোষ তারা করে না। কেন জানেন? বিডিআর এর ভেতরে অনেক সাক্ষী আছে। এই বিডিআর এর 2টা গ্রুপ আছে, কিন্তু একটা কল্যাণ পরিষদ, আরেকটা আবার আছে যেটাকে ওরা বলে সাক্ষী গ্রুপ। এই সাক্ষী গ্রুপ হচ্ছে বিডিআর এর যারা সাক্ষী দিয়েছে। সাক্ষী কারা দিয়েছে জানেন? সাক্ষী দিয়েছে, হ্যাঁ আমি দেখেছি, হচ্ছে গিয়ে বিডিআর এর 3 নাম্বার গেটের ওইখানে একজন দাঁড়িয়ে ছিল, উনি 5 নাম্বার গেটের ওইখানে দাঁড়িয়ে থেকে তারপরে দেখেছেন উনি ওইখানে বসে একজনকে গুলি করছেন। তো 3 নাম্বার থেকে 5 নাম্বার গেটের দূরত্ব কতটুকু, এটা যায় খোঁজ নেন। হোটেল আম্বালার সামনে থেকে তিনি দেখেছেন দরবার হলের ভেতরে তিনি করেছেন, আরেকজনকে মারছেন, এক নারীকে ধর্ষণ করছেন। এই হচ্ছে সাক্ষী। এই সাক্ষীর ভিত্তিতে বিডিআর এর বিচার হয়েছে। এখন এই যে বললাম যে এরা শুধু নিষ্পাপ না, এরা প্রচন্ড দেশপ্রেমিকও, অন্যায়ের সাথে আপোষ না করা মানুষ। কারণ হচ্ছে এই মানুষগুলোকে আপনার করা হয়েছে কি, এই মানুষগুলোকে বলা হয়েছিল আপনারা সাক্ষী দেন, আপনারা সাক্ষী দিলে আমি আমার প্রথম পর্বে আপনারা দেখেছেন তো যে জিজ্ঞাসাবাদের ওইখানে কি জিজ্ঞেস করা হয়েছে, কি বলা হচ্ছে। যাদেরকে বলা হয়েছে যে আপনারা সাক্ষী দেন, সাক্ষী দিলে কিছু বলেন, যে সাক্ষী দিতে রাজি হয়নি সে বলে আমি দেখি নাই, আমি দূর থেকে। আরে ভাই, ছুটিতে ছিল, পিলখানায় ছিলই না, ছুটিতে ছিল। সে এখন ফাঁসির আসামি, জানেন আপনি? খোঁজ নেন, যান, যাবজ্জীবনের আসামি, খোঁজ নেন। ছুটিতে থাকা মানুষ, ছুটিতে ছিল, চাকরি চলে গিয়েছে, 5 বছর 6 বছর জেল খেটে তারপরে বসিয়ে রেখেছে, নির্দোষ, চাকরি ফেরত পায় নাই। এটা কোন আইন?
এর কোনো আইন হইলো নাকি? তো আপনার যদি মনে হয় এইসব দেখে আমাদের গায়ে আগুন জ্বলবে না, তাহলে তো আর গত 15 বছর আমরা চুপ করে থাকতাম। আমার সমস্যা ছিল কি? আমি 2014 সালের ৫ জানুয়ারি নির্বাচনে যদি শেখ হাসিনার সাথে এই এই গ্যাঞ্জামে না যাইতাম, যদি এই নির্বাচনের দিন অন্য আমার তো ডিজিএফআই নিয়ে গিয়ে তার বলেছে যে ১ম যখন ফোন করেছে সকাল ৯ টায় লাইভ করি, ১১ টায় ফোন করেছে আবার। এই এই যে কমান্ডার তখনকার ক্যাপ্টেন হচ্ছে সোহেল, বলতেছে যে আপনি এইসব দেখাচ্ছেন কেন? ভোট কেন্দ্র খালি, কুকুরের ছবি, এই সেই এগুলি দেখাচ্ছেন কেন? আপনি মানুষজন ভোট দিতে যাচ্ছে তাদেরকে দৌড়ায় দৌড়ায় ধরছেন, এরকম করছেন কেন? আমি বললাম যে এগুলি তো হচ্ছে ভাই, তাহলে কি করব? আমি যখন ভোট কেন্দ্রে ঢুকছি তখন সে দৌড় দিচ্ছে, আমি তার পেছন পেছন, আমার তো ওই ইয়েটা লাগবে, আমার তো সে তার হাতে কি ওটা তো লাগবে আমার, আমি তো তার মারতে যাইনি, আমি তো এটা আনতে গিয়েছি। তা আমি কি করবো? যা হচ্ছে সেটাই তো দেখাচ্ছে। বলছে অন্য অন্য টেলিভিশন পত্রিকাগুলো যা করে আপনি দেখেন না, আপনি খালি এগুলি দেখাচ্ছেন, একুশে টিভি ছাড়া আর অন্য কিছু না, কেউ নাই নাকি? তারপরে অন্য কে কি দেখে সেটা তার ব্যাপার, আমি কি দেখি সেটা আমার ব্যাপার, আমি আমার টেলিভিশন সেটাই চালাবে যেটা আমি দেখছি, আমি তো আরেক টেলিভিশনের রিপোর্টারের করবো না। তো সেগুলি যদি অন্য টেলিভিশনের মতো করেই চলতাম, তাহলে তো আমার মামলা খাইতে হয় না। আমার তো 2015 সালে একুশে টিভির আব্দুল সালামকে জেলে যাইতে হয় না, তার জেলে কনক সারোয়ারের জেলে যাইতে হয় না, আমার পালায় থাকতে হয় না, পালায় দেশ ছাড়তে হয় না, তাহলে তো ঠান্ডা হয়ে থাকতাম। আপনার কি মনে হয় এইসব দেখলে তো কষ্ট হয় রে ভাই? আমি আপনার পক্ষে কথা বললে তো আমার আরো লাভ। আমি যদি এখন সেনাবাহিনীর ডিজিএফআই এর পেইড এজেন্ট আছে, কারা আমরা চিনি না? পেইড এজেন্ট, পেইড ইউটিউবার যারা আছে তাদের মতো যদি নাকি কথা বলে, যদি নাকি আমি তাদের কাছ থেকে সুবিধা নিতাম, তাহলে তো আমারও ভালোই হইতো। আমি নেই কেন? কারণ আমি তো অন্যায়ের সাথে আপোষ করবো না, আপনি আমার মেরে ফেললেও করবো না। আমি যতদিন জীবিত আছি এই ব্যাপারে আমি কথা বলেই যাব। এখন আপনাদের কাছে অনুরোধ ভাই, দেখেন যারা মারা গিয়েছে তাদের নিয়েও বাজে কথা বলতে চাই না, আপনাদের নিয়েও বাজে কথা বলতে, আপনাদের এই সেনাবাহিনী এই দেশকে চালাইতে হবে। আমি সেনাবাহিনীর সবাইরে যদি বাদ দিতে হয় তারপরে আবার ফের সেনাবাহিনীই লাগবে এই দেশ বাঁচাইতে হইলে, এই দেশের সেফটির জন্য। তো আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এই বিডিআর এর যেই লোকগুলির সাথে যেই প্রতারণা করছেন, যেই যেই বঞ্চনা, যেই যেই মানে নির্যাতনের শিকার এই পরিবারগুলোর কাছে যদি মিনিমাম মনুষ্যত্ব থেকে থাকে, আপনারা তো এটা বুঝবেন না। বলে থাকেন যে কি বলে রেপ করেছে, আর্মি অফিসারদের অনেকের ওয়াইফকে রেপ করেছে। রেপ করলে আমি সেটার বিচার চাই, কিন্তু রেপ করেছেন যতজনকে রেপ করা হয়েছে তার চাইতে বেশি মানুষকে আপনারা প্রস্টিটিউট বানিয়েছেন। অনেক অফিসার মারা গিয়েছে, তাদের ওয়াইফদেরকে আপনারা প্রস্টিটিউট হইতে বাধ্য করেছেন। আপনাদের বিভিন্ন অফিসারদের খাটে গিয়ে তারপরে তাদের ইজ্জত নষ্ট করেছেন। মিথ্যা কথা। এগুলো যদি চান, আপনাদের লোকজনের বক্তব্য আছে, সেগুলো চালায় দিব। আপনাদের অফিসারদের বউদের বক্তব্য আছে। এই এই যে এখন পর্যন্ত আপনার মুজিবের বউয়ের কত টাকা আছে সেটা খোঁজ নেন যায়, যাকে আমরা শহীদ বলি, কর্নেল মুজিব, ওর বউয়ের কত টাকা আছে, টাকা কই পাইলো? এই সুবিধা কই পাইলেন আপনি? পিলখানা হত্যাকাণ্ডের যারা অফিসার মারা গিয়েছিল তাদের পরিবার কোথায়? বিচার চান না কেন? অল্প কয়টা পরিবার দেখি সোশ্যাল মিডিয়াতে, আর বাকি আপনারা কই? আপনাদের তো তারপরে দিন, ধরেন আমার বাবা আমার ভাই যদি নাকি এইভাবে মারা যেত, আমি তো পরের দিন জাহাঙ্গীর গেটে 5 তারিখে ওই দিনই আমি জাহাঙ্গীর গেট আমি ভাঙচুর করতাম। আমার এই বিচার করে, এটা তাড়াতাড়ি বিচার চান না কেন? এক একজনকে বিদেশে পড়াশোনা করিয়েছে, ব্যবসা ধরিয়েছে। ওই যে আরেক বাটপার আছে সাকিব, অ্যাডভোকেট সাকিব, নর্থ সাউথের এই বাটপার হচ্ছে গিয়ে 2 দিন পর পর যায় এই বিডিআরদের বিরুদ্ধে যায় কথা বলে। ওরে টাকা দিয়েছে, ওরে এই ডেইলি স্টারে ওরে প্রজেক্ট ওকে এই করেছে, টাকা দিয়েছে প্রজেক্ট চালানোর জন্য। এই ডেইলি স্টার, তো ডেইলি স্টারের প্রজেক্টের আপনি এই হন, আপনার সুবিধাভোগী হন কাদের টাকা, আমরা এটা বুঝি না। এই অ্যাডভোকেট সাকিব যা 2 দিন পর পর সে যায় ফেসবুকে পোস্ট করে, এই সংবাদ সম্মেলন করে, তোরে যেখানে পাবে বিডিআর এর পোলাপান কিন্তু সাইজ করে দেবে, সাবধানে বাইরে হবি তুই। এরা এই এই একজন অফিসারের, ওইখানে নিহত একজন অফিসারের ছেলে বিক্রি হয়ে গিয়েছে টাকার কাছে। বিচার চায় না, তদন্ত চায় না। হাসিনা যেটা করে দিয়ে গেছে ওইটাই, তাড়াতাড়ি এদেরকে ফাঁসি দিয়ে দাও, এদেরকে তাড়াতাড়ি যাবজ্জীবন যাদের আছে ওইখানে রেখে তারপর মেরে ফেলো, এটাই চায়। এর বাইরে আর কোনো কিছু চায় না। কেন তদন্ত চান না কেন? হাসিনা কিলিং এর সাথে জড়িত, তো কিলার কিভাবে কিলিং এর বিচার করে? আপনি হাসিনার বিচার চান না। আপনি ওইখানে সেনাবাহিনীর যারা করলো এই এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য 33 ঘন্টা ওইখানে কালক্ষেপণ করলো, ওই সময় ডিজিএফআই চিফের বিচার চান না, এনএসআই চিফের বিচার চান না, আপনি ওইখানে 44 ব্রিগেডের কমান্ডারের বিচার চান না, কারোর বিচার চান না। এই কি বলে 44 রাইফেলস এর ওর নাম কি, শামস, আপনি তার বিচার চান না, কারোর বিচার চান না। হাসিনার বিচার, নানকের বিচার চান না, কামরুলের বিচার চান না, তাপসের বিচার চান না, কারো বিচার চান না। খালি বিচার চান হাসিনা যার বিচার করে গেছে ওরে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে এটা শেষ করে দেন। কারণ কি, এখান থেকে যে মাল এসেছে এই মাল সবচাইতে বেশি খেয়েছে যে অফিসাররা মারা গিয়েছিল, সবার না, কয়েকজন অফিসারের পরিবার সবচাইতে বেশি খেয়েছে। আপনি জানেন এই যে মেজর নূর,
তারে করা হয়েছে, তার স্ত্রীকে বলা হয়েছে আরেকজনের লাশ নিয়ে এসা, তার লাশও খুঁজে পায়নি, কারণ তার লাশটা সবশেষ এই তাপস নিয়ে গিয়েছিল, তাপসের গাড়িতে করে। সে লাশটার খুঁজে পায় নাই, তারা আরেকজনের লাশ এনে, আমার প্রোগ্রামে দেখেছেন আপনারা এগুলি, আরেকজনের লাশ এনে বলেছে আপনি লাশটা নিয়ে নেন। টাকা দিতে চেয়েছে, চাকরি, ফ্ল্যাট দিবে, বাড়ি দিবে। কেন? কার স্বার্থে? কারে বাঁচাইতে চাইছেন? তো এভাবে তো পারবেন না আপনি বাঁচায়া। এখন সেই দিন নাই আসলে। মারা ফেলেন, টাকা পয়সা দিয়ে এনে কালু টালু আছে, এদেরকে দিয়ে মারা ফেলেন, সমস্যা না। আল্লাহ যদি মানে মিনিমাম যদি নাকি 1 সেকেন্ড যদি বাঁচার যদি সময় রেখে থাকেন, তাহলে বাঁচা থাকবো, নাহলে মারা যাবো। বালছালের ভয়টা দেখা লাভ নেই। কিন্তু যতদিন বেঁচে আছি ততদিন আপনাদেরকে এসব অন্যায় করে বাঁচতে পারবেন না। আমরা এই যে এত মানুষের বিরুদ্ধে বলি, এত মানুষের সাথে কেন করি, কিসের জন্য? আরে ভাইয়া, দেশটা ভালো কিছু হোক সেটাই চাই। এই যে এখনো পর্যন্ত যে ধরেন আসিফ নজরুলের সাথে আমার এত সমস্যা, কিসের জন্য? আসিফ নজরুলের কাছে কারে পাঠাইছিলাম? কাউকে পাঠাইছিলাম যে ভাই আমার এটা একটু দেখেন, আমার এটা একটু তদবির করেছিলাম নাকি কোনোদিন? যদি তদবির কারোর কাছে করে থাকি, এই দেশের জন্য করেছি, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য করেছে। যেই জায়গায় কোনো একদিন হয়তো বলবো, জানতে পারবেন যারা এই আমার মানে আমি কি বলবো, আমার মানে আল্লাহ হয়তো সেই সুযোগটা করে দিয়েছেন, আমার কারণে যারা মুক্ত হয়েছেন, জেল থেকে বের হয়েছেন, তাদের কাছ থেকে কোনো একদিন জানতে পারবেন যে এই দেশে সেই ছায়ানট, উদিচি, এই সিপিবি, ওইদিকে সে 500 জায়গায় বোমা হামলা, এগুলো কারা করেছে? এগুলো ভারতীয় রয়ের কাজ। যারা করেছে, সেই জেএমবি থেকে শুরু করে যারা যারা আছে, তাদেরকে নিয়ে ফাঁসি দেন। এর বাইরে যারা আছে, যাদেরকে আপনি ধরে ধরে নিয়ে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, মানুষকে আল্লাহর কথা বলেন, কোরআনের কথা বলেন, টাকনুর উপর কাপড় পরেন, দাড়ি রাখেন, কপালে দাগ আছে, এই জন্য যাদেরকে ধরেছেন, তা তো এগুলোর সাথে জড়িত না। কই, আজকে 8 মাস হলো কোনো জঙ্গি হামলা তো দেশে নাই। হয় না কেন? যদি জঙ্গি হামলা আবার হয়, তাহলে মনে করবেন আবার তাদের লোক করছে। কিছু লোকের ব্যাপারে বলে রাখি, এই যে সিটিটিসির প্রধান আছেন মাসুদ করিম, এটা হলো এই আওয়ামী জঙ্গিবাদের সাথে জড়িত। সে বাংলা ট্রিবিউন নতুন করে দেখবেন জঙ্গির, বিবিসি নতুন করে জঙ্গির দেখবেন নিয়ে শুরু করেছে, প্রথম আলো, ডেইলি স্টার, এরা তো আছেই সাথে। 2 দিন আগে প্রথম আলো নিউজ করেছে হাত পায়ে বেঁধে কেরোসিন ঢেলে দেওয়া হয় ওই যে মাদ্রাসার সিরাজউদ্দৌলা নুসরাত হত্যাকাণ্ড ফেনীতে। কই পাইলেন এই খবর? আপনি রায় দিয়ে দিলেন, তাদের আপিল তো এখনো বাকি আছে, তাদের সব শুনানি শেষ নাকি? ফাঁসির রায় কার্যকর হয়ে গিয়েছে? আপনি পত্রিকা বললেন কেমনে? এই তারা আমাদেরকে সাংবাদিকতার এথিক্স শেখায়। এথিক্স আমরা অনেক ভালো জানি, আমরাও এগুলি নিয়ে পড়াশোনা করে তারপরে সাংবাদিক হয়েছি। কিন্তু তাদের কাছে তাদের প্রয়োজন যখন হয়, তখন তারা এথিক্সের বাইরে যায়, রাজনীতি করে। আমরা যদি কারো ফেসবুক আপনার ফোন রেকর্ড যদি ফাঁস করি, এটাকে হচ্ছে গিয়ে ব্যক্তিগত ইয়েতে আপনার স্বাধীনতা হস্তক্ষেপ। আর ওনারা যখন করেন, তখন এটার সমস্যা হয় না। ওনারা একজন মানুষকে ফাঁসি দিয়ে দিচ্ছেন মিথ্যা কথা বলে, সে নাকি অমুকের মেয়েকে নিয়ে রাজা কি বলে পাকিস্তানিদের ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছেন, এটা বলে ফাঁসি দিয়ে দিচ্ছেন মানুষকে। ওইটা ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ না, ওইটা ব্যক্তি আক্রমণ হয় নাই। ওনাদের নিয়ে যখন কিছু বলবেন, তখন ওনারা খুব সুশীল হয়ে যায়, খুব সুশীল সেজে তারপরে ব্যক্তি স্বাধীনতার কথা বলবে, সুন্দর সুন্দর কথা বলবে। তো আমরা এগুলির নিয়ম জানি। ওনারা ওনাদের সুবিধার সময় এথিক্স শেখায়, আবার ওনাদের যখন দরকার হয় তখন এথিক্স ভঙ্গও করে। ও নিউজ করে ফেলেন বড় করে শিরোনাম দেয়া, ফেনীর একজনকে ফাঁসি দেওয়া যাবে না। বনজের কাছ থেকে যত টাকাই খান, ইন্ডিয়ার কাছ থেকে যত টাকাই খান, ফেনীর একজনকে ফাঁসি দেওয়া যাবে না। কারণ ফেনীর ঘটনায় যাদেরকে জড়ানো হয়েছে, এই ঘটনার পুরো তদন্ত প্রক্রিয়াটাই ত্রুটিপূর্ণ। এটা নিয়ে আগে দেখিয়েছি, আমি এখনো কাজ করছি, এটা 2-4 দিনে বের হবে। ওইটার সাথে যে বিচারক টিচারক যারা আছেন, এদেরকে বলে রাখি খুব সাবধান। প্রথম আলোর নিউজের দেখা তারপরে রায় দিয়া দিবেন, তোর 14 গোষ্ঠী অস্থির বানায় ছেড়ে দিব। তুই কয় টাকা বেতন পাইতি সারা জীবন, আর তোর এখন প্রপার্টি কত টাকার, ওইটার হিসাব টানলি তোর সবকিছু বের হয়ে যাবে।